19 ঘন্টাতেও নেভানো যায়নি টঙ্গীর ফয়েল কারখানার আগুন। ধসে পড়েছে 4 তলা ভবন, নিহত 24, আহত অর্ধশত। রাজধানীর আজিমপুরে পুলিশের সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময়, নিহত 1, 3 নারী সদস্য আটক, কাউন্টার টেররিজম ইউনিটের 5 সদস্য আহত। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে রাজধানী ছাড়ছেন নগরবাসী। রেল, বাস ও লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, মহাসড়কে যানবাহনের ধীর গতি। কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে পশুর হাট। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মতভেদ থাকলেও বেড়েছে বেচাকেনা। এবং শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি জড়ো হয়েছেন মিনা প্রান্তরে। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি তানজিমুনিয়াত। 19 ঘন্টা ধরে জ্বলছে গাজীপুরের টঙ্গীতে ফয়েল কারখানার আগুন। ফায়ার সার্ভিসের 26টি ইউনিট চেষ্টা করে যাচ্ছে আগুন নেভাতে। শনিবার ভোরে কারখানার বয়লার বিস্ফোরণ থেকে আগুন লাগে। এই ঘটনায় নিহত হয়েছেন অন্তত 24 জন, আহত আরো অর্ধশতাধিক বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আগুনে ধসে পড়েছে 4 তলা ভবন, পাশের আরেকটি 5 তলা ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে। এদিকে হতাহতের ঘটনায় মালিকের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রিপোর্টার সামিউল মুহিতকে সঙ্গে নিয়ে টঙ্গী থেকে আরো জানাচ্ছেন শফিক মোহাম্মদ। কথা ছিল শনিবারই হবে ঈদের ছুটি, কিন্তু সেই ছুটি যে চিরদিনের তা কি কেউ জানতো? না, কেউ কিছু জানার আগেই ভোরে বিকট শব্দে কারখানার বয়লার বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। ভয়াবহ আগুনে মৃত্যু হয় অনেকের, আহত হন অর্ধশতাধিক। গ্যাসের লাইনটা ভাঙিয়া অফিস রুমটা বিল্ডিং এর রাস্তা বিছিয়ে পড়ে গেছে, তখন গ্যাসের লাইনের থেকে আগুনটা মূল লাগছে। আমরা প্রথম যখন ওই গেটের দিক দেখেছি তখন মানুষজন অনেকগুলো নিয়ে হাসপাতাল পাঠাইছি। আহতদের প্রথমেই নেওয়া হয় টঙ্গী হাসপাতালে, গুরুতর দগ্ধদের নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। লাশ খুঁজে মেনে পরে মেডিকেলে ঘুরে গেছি, ঘুরে যায় আবার ফির বাসার থেকে যায় আবার ফিরে ঘুরে তারপরে লাশ এই জায়গাতে পাইছি। ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। রিপন দাসের অবস্থা খুবই আশঙ্কাজনক, কারণ এবার 90% তার বার্ন আছে এবং রিপন দাস তার 80% তাকে আমরা অবজারভেশনে রাখছি, আর রিপন দাসকে আমরা আইসিইউতে ট্রান্সফার করে আপাতত ট্রিটমেন্ট দিচ্ছি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের 25টি ইউনিট সকাল থেকেই কাজ শুরু করে। বিকেলের দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এই ধরনের রাসায়নিক কেমিক্যাল যারা রাখেন, ব্যবহার করেন, তা আমরা সবসময় বলে আসছি তারা যেন বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। নিশ্চয়ই হবে, এতগুলি মানুষ মারা গেছে, মামলা তো হবেই। এই ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে 2,20,000 টাকা অনুদানেরও ঘোষণা দিয়েছে সরকার। টঙ্গী শিল্পাঞ্চলে মাঝে মধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আর এর থেকে ক্ষয়ক্ষতির পরিমাণও নেহায়েত কম নয়। তাই এলাকাবাসী প্রশ্ন করেছে, যে সমস্ত শিল্প ইন্ডাস্ট্রি এই শিল্প অঞ্চলে আছে সেখানে পর্যাপ্ত পরিমাণ অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং ফায়ার এক্সিট আছে কিনা তা বছর জুড়ে তদারকির মধ্যে রাখা উচিত। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের রিপোর্টার তারিকুল হাসান আশিক। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আশিক, আপনি যেমনটি বলছিলেন, আসলে এই যে টেম্পাকো যে কারখানাটির যে আগুন, সে আগুনটির ক্ষেত্রে কিন্তু আমরা নিয়ন্ত্রণ শব্দটি একেবারেই ব্যবহার করতে পারছি না। আসলে এই যে মোটামুটি 1টা বাজাতে আসলে এখন মোটামুটি 19 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আসলে আগুনের যে তীব্রতা, সেই তীব্রতা কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারেনি অথবা পারছে না। তারপরে যে বিষয়টি আমরা এখানে এসেছি সবশেষ যেমনটি দেখেছি, আমরা যে ধসে পড়া যে ভবনটি রয়েছে সেই ভবনটিতে কিন্তু আগুনের মতোই জ্বলছে। পাশাপাশি সেই ভবনটির আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা
ফায়ার সার্ভিসের কর্মীরা করে যাচ্ছেন। পাশাপাশি আপনি যেমনটি বলছিলেন যে পাশের যে ভবনটি রয়েছিল, 5 তলা যে ভবনটি, এই 5 তলা ভবনটির প্রত্যেকটি তলাতে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে। তো এই যে বিষয়টি আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলেছি, এতে কিন্তু এখানে আমরা আরো একটি বিষয় দর্শকদের জানিয়ে রাখতে চাই। এখানে যারা বসবাস করছিলেন, অর্থাৎ যে আশেপাশে যে বাড়িঘর ছিল, সেসব বাড়িঘর থেকে কিন্তু এখানকার যে বসবাসকারী অর্থাৎ ভাড়াটিয়ারা ছিল, তাদেরকে কিন্তু আসলে ফায়ার সার্ভিস নিরাপদ আশ্রয়ে নিয়ে এসেছে। আমরা তাদেরকে আশেপাশের যে রাস্তা, এমনকি বিভিন্ন জায়গায় তাদেরকে অবস্থান নিতে দেখেছি। আমরা পাশাপাশি আরো একটু দর্শকদের বলতে চাই, এখনো কিন্তু উৎসুক মানুষ, পাশাপাশি যারা নিখোঁজ রয়েছেন তাদের স্বজনরা কিন্তু এখনো এখানে ভিড় করছেন। এবং আমরা যতটুকু জেনেছি, সবশেষ ফায়ার সার্ভিসের কিন্তু আসলে শিফট পরিবর্তন করে বা বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তন করে কিন্তু ফায়ার সার্ভিসের সর্বপ্রযুক্তি সহ কিন্তু মোট 26টি ইউনিট এখানে আগুন নিয়ন্ত্রণের যে চেষ্টা, সেটি তারা করে যাচ্ছে। আমরা ধসে পড়া ভবনটির কিন্তু আগুন অনেকটা কিন্তু নিয়ন্ত্রণে আনতে পেরেছেন আমরা বলতে পারি, কিন্তু পাশের যে ভবনটি, 5 তলায় সেই ভবনটি, সেই 5 তলা ভবনটির কিন্তু প্রত্যেকটি তলায় কিন্তু এখন পর্যন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে। এবং আমরা দর্শকদের হয়তো সেই আগুনটি দেখাতে পারছি। এবং আশেপাশে কিন্তু যে এলাকাটি রয়েছে, এই সম্পূর্ণ এলাকাটি কিন্তু কালো ধোঁয়া এবং এই যে পোড়া গন্ধে সত্যিকার অর্থেই আচ্ছন্ন হয়ে রয়েছে। এবং এখানকার মানুষজন তারা কিন্তু এখনো সেই উৎসুক দৃষ্টি নিয়ে, এই যে তাদের যে উদ্বেগ নিয়ে, তাদের যে উৎকণ্ঠা নিয়ে, সেটি কিন্তু তারা আসলে দেখছে। আমরা দেখেছি যে আশেপাশের যে গাছপালা ছিল, সেগুলিও কিন্তু এই আগুনের তীব্র তাপে এবং এই যে গাছপালা, সেগুলো কিন্তু আসলে ধ্বংস হয়ে যাচ্ছে। এবং এই যে বিকেলে পরিদর্শন করতে এসেছিলেন এখানকার যে প্রযুক্তিবিদরা রয়েছেন, অর্থাৎ এখানে যে প্রকৌশলীরা রয়েছেন, তারা কিন্তু এই ভবনটি পরিদর্শন করে গেছেন। যে 5 তলা যে ভবনটি রয়েছে, এই ভবনটিতে এসে কিন্তু তারা পরিদর্শন করে গেছেন। এবং আমরা দর্শকদের এখনো যেটি দেখাতে পারবো যে 5 তলা ভবনটিতে যে আগুন চলছে, সেই ভবনটিকে কিন্তু সেই প্রকৌশলীরা তারা কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন। এবং তারা বলেছেন যে এই ভবনটিও যে কোনো সময় হয়তো ধসে পড়তে পারে। তো মুনিয়াত, এখানকার যে সবশেষ পরিস্থিতি, এই ছিল মোটামুটি আগুনের সবশেষ পরিস্থিতি। মুনিয়াত। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন যে গাজীপুরের টঙ্গীর ফয়েল কারখানার আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সেখান থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার তারিকুল হাসান আশিক। আমরা এখন চলে যাচ্ছি পরের খবরে। রাজধানীর আজিমপুরে জঙ্গিদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ে একজন নিহত হয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে 3 নারী জঙ্গিকে। এতে আহত হয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের 5 সদস্য। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার সন্ধ্যায় আজিমপুরের ওই বাড়িটিতে যায় কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল। এ সময় বাড়ির মালিকের খোঁজে ভবনটির 2য় তলায় গেলে ভেতর থেকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়। এর পরপরই দরজা খুলে পুলিশের ওপর হামলা চালায় তারা। পরে কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াতের যৌথ অভিযানে নিহত হয় এক জঙ্গি। পালিয়ে যাওয়ার সময় আটক করা হয় খাদিজা নামে এক নারী জঙ্গি সদস্যকে। এছাড়া বাড়ির ভেতর থেকে শারমিন ও শায়লা নামে আরো 2 নারী জঙ্গি সদস্যকে আহত অবস্থায় আটক করা হয়। আটক শায়লা মিরপুরের রূপনগরে জঙ্গি বিরোধী অভিযানে নিহত সাবেক মেজর জাহিদের স্ত্রী বলে ধারণা করছে পুলিশ। 1 মাস আগে 4 নারী ওই বাড়ির 2য় তলা ভাড়া নেয় বলে জানায় তারা। বাড়িটি থেকে মেজর জাহিদের 2 সন্তান সহ 3 শিশুকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে বলে জানিয়েছেন আইজিপি। বোম হইচই শব্দ, কিছুক্ষণ পরে দেখলাম আমরা একটা মহিলা আহত, সে যাচ্ছে এবং তার পেছনে আরো একজন পুরুষ। গোলাগুলি হওয়ার পরে ডিভিশনের লোকে একটা পার খাইছে হাতে, তখন ডিভিশনের লোক বেড়ে গেছে, আর 2জন না 4জন ভিতরে আসলো। আমরা জানতে পেরেছিলাম যে রূপনগরে যে মারা গেছে জাহিদ, তার ফ্যামিলি আজিমপুর এলাকায় কোথাও লুকিয়ে আছে। পুলিশ যখন গিয়া সেখানে দরজা খোলার জন্য নক করছে, মহিলা এবং পুরুষ একসাথে পুলিশের জামাই পড়ছে। পুলিশ সাথে সাথে বাধ্য হয়ে ওপেন গুলি করছে। গুলি করার পরিপ্রেক্ষিতে ওখানে একজন পুরুষ জঙ্গি নিহত হয়, আর 3জন মহিলা জঙ্গি আহত হয়। ওখানে 3টি শিশু পাওয়া গেছে। হোলি 28 সালে যে ঘটনা ঘটেছে, ওই জঙ্গিরা আগে বসুন্ধরাতে একটা বাসায় তারা ভাড়া নিয়েছিল। করিম নামে একটা লোক ভাড়া নিয়েছে। আজকে যে মারা গেছে তার ছবি করিমের ছবির সাথে হুবহু মিলে যায়। প্রবাসের সময় আরো থাকছে, 48 ঘন্টার মধ্যে অপসারণ করা হবে কোরবানির পশুর বর্জ্য। ঘোষণা ঢাকার 2 মেয়রের।
নগরবাসীকেও এগিয়ে আসার আহ্বান। ক্যান্সারে আক্রান্ত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে দেখতে শনিবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লেখকের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। এছাড়াও কবির পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। বেশ কিছুদিন ধরেই ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত কবি সৈয়দ হক উন্নত চিকিৎসার জন্য গত 15 এপ্রিল তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে চিকিৎসায় কোনো উন্নতি হয়নি। 2 সেপ্টেম্বর দেশে ফিরে আসেন শামসুল হক। সৈয়দ শামসুল হকের চিকিৎসার সব খরচ বহন করে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। বাস, ট্রেন, লঞ্চে যে যেভাবে পারছেন ছুটছেন বাড়ির পানে। শনিবার কমলাপুর থেকে যাত্রী নিয়ে নির্ধারিত সময়ে ট্রেনগুলো ছেড়ে গেলেও মহাসড়কে যানজটে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সড়ক পথের যাত্রীদের। অন্যদিকে এদিন বিকেল থেকে বেড়েছে সদরঘাটে নৌপথের যাত্রী চাপ। ঈদের সার্বজনীন আনন্দ পল্লীবাসী স্বজনদের সাথে ভাগ করে নিতে এই মানুষগুলো এভাবেই জীবনের ঝুঁকিকে তুচ্ছ করে ছুটছেন গ্রামের পানে। কর্মক্ষেত্রের ছুটি মিলেছে, ঈদেরও বাকি মাত্র 2 দিন, আর তাই সকাল থেকেই কমলাপুরে নির্ধারিত ট্রেনে চেপে বাড়ি ফিরতে মরিয়া যেন সবাই। নির্ধারিত সময়ের চেয়ে খুব একটা হেরফের না হলেও বেশ কয়েকটি ট্রেন ছেড়েছে কিছুটা দেরিতে। ঠিকঠাক আসন না পেলেও ট্রেনে উঠেই যেন স্বস্তির শেষ নেই ঘরমুখ মানুষগুলোর। 5 মিনিট 10 মিনিট করে লেট করতে করতে এখন এই যে আসছে। খুব স্বস্তির সাথে বাড়ি যেতে পারছি, ফিলিংসটা পুরো রিভার্স এবং অনেক বেশি আনন্দের। অনেকদিন পরে বাড়ি যাচ্ছি, সবাই সাথে ঈদ করবো, তাই ভালো লাগছে। মোটামুটি শান্তিপূর্ণভাবেই যাচ্ছে, কোনো প্রকার ঝক্কি ঝামেলা নাই। এইভাবে অত্যন্ত পাঠাতে পারলে আমার মনে হয় ঈদটা আমরা ভালোভাবে পার করতে পারবো। তবে মহাসড়কের দীর্ঘ যানজটে সময় মতো বাড়ি পৌঁছানো নিয়ে আশঙ্কায় প্রহর গুনছেন সড়ক পথের যাত্রীরা। তীব্র যানজটের কবলে শুক্রবার রাত থেকে গাড়ির জন্য অপেক্ষা করা যাত্রীদের যেন ভোগান্তির শেষ নেই। নির্ধারিত সময়ের 8 থেকে 10 ঘন্টা পর পর মিলছে গাড়ির দেখা। 9টার সময়তে এখানে আসছি, কালকে রাত 9টার সময়তে আমার গাড়ি 11:30টার গাড়ি, আমার এখনো গাড়ি পাচ্ছি না। তাহলে আমরা কি করব? আমরা কোথায় যাব? যাইতে তো অনেক কষ্ট হবে, রাস্তায় অনেক জ্যাম। এখন কখন যায় পৌঁছায় এইটাই টেনশন আছে। প্রতি বছরই তো আমরা ভোগান্তির সম্মুখীন হই, এই কারণে আগের থেকে এর একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এত সব ঝক্কির মাঝেও খানিকটা স্বস্তিতে বাড়ির পথে যাত্রা করেছেন নৌপথের যাত্রীরা। সকাল থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে ছেড়ে গেছে নির্ধারিত লঞ্চগুলো। তবে বেলা যতই বাড়ছে যাত্রী চাপও ততটাই বাড়ছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে অতিরিক্ত গাড়ির চাপে এক প্রকার স্থবির হয়ে আছে ঢাকা, টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই দুর্ভোগ রাতেও অব্যাহত থাকে। পুরো হাইওয়ে জুড়ে থেমে থেমে চলছে যানবাহন। হাইওয়ে পুলিশ জানায়, পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি পারাপার ধীরগতি হওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বেড়েই চলছে যানবাহনের সংখ্যা। একই সাথে রাজধানীমুখী গরু ভর্তি ট্রাক চলাচলের কারণে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট এই যানজটের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা পর্যন্ত ধীর গতিতে যানবাহন চলাচল করায় দুর্ভোগে পড়েছেন ঘরমুখ মানুষ। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপরতা চালালেও এখনো অবস্থা স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন চালক ও যাত্রীরা। দর্শক, সম্প্রতি যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া হত্যাকাণ্ড নিয়ে কথা বলতে নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবির। বিরতির পর আমরা দেখব তার সাক্ষাৎকারটি, দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আগেই জানিয়েছিলাম সম্প্রতি যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া হত্যাকাণ্ড নিয়ে কথা বলতে নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের কর্মকর্তা হুমায়ুন কবির। আমরা এখন দেখে নেব সেই সাক্ষাৎকারটি। দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানের সময় নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কিসলু। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
হুমায়ুন কবির, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ করার জন্য। দর্শক, আজকে আমরা আলোচনা করব বর্ণবিদ্বেষ আতঙ্ক। হুমায়ুন কবির, আমি প্রথমেই জেনে নিতে চাই যে আপনি কতদিন এই নিউ ইয়র্ক পুলিশে কাজ করছেন এবং এখন বর্তমানে কি পজিশনে রয়েছেন আপনি? আমি NYPD নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে 2005 থেকে আছি এবং 2008 থেকে আমি নিউ ইয়র্ক সিটির পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ অফিসার র্যাঙ্কে আছি। আমরা এই সাম্প্রতিক একটি দুঃখজনক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা জানি। নাজমা খানম, উনি আপনার খালা। আপনি কি একটু বলবেন যে এই মর্মান্তিক ঘটনা কিভাবে সংঘটিত হলো? আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে নিউ ইয়র্কে আমরা যারা বাংলাদেশি বসবাস করছি এদের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়েছে এবং আমি একজন পুলিশ অফিসার হিসেবে কর্মরত আছি। এর মধ্যেও আমরা কমিউনিটিতে কাজ করে যাচ্ছি, কিন্তু আমার নিজের আপনজন যেভাবে খুন হবে এটা আমি কখনো আশা করিনি। এই হত্যাকাণ্ডের সম্পর্কে কিছু জানা গেছে? NYPDর গোয়েন্দা বিভাগ 24 ঘন্টা কাজ করেছেন এই খুন হত্যার বিরুদ্ধে এবং NYPD আসলে কাজটা এইভাবে নিয়েছেন যে তারা দেখেছেন যে তাদের পরিবারেরই একজনকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন যে গালভেজ মেরিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং সে পুলিশের কাছে স্বীকার করেছেন যে তিনি হত্যাকাণ্ডটি করেছেন। এই যে একের পর এক হত্যাকাণ্ডগুলো ঘটছে, এটি কেন ঘটছে বলে আপনার মনে হয়? প্রতিটি সচেতন নাগরিক যারা আমরা প্রবাসে বসবাস করছি, আমাদের প্রত্যেকের দায়িত্ব একে অন্যকে এই ব্যাপারে আরো শিক্ষিত করা। এই ব্যাপারে আমাদেরকে নিজেদের মধ্যে কথার আদান প্রদান করতে হবে এবং আমাদের নিজেদেরকে আরেকটু অগ্রসর ভূমিকা পালন করতে হবে এবং আমাদেরকে জানতে হবে যে আমরা যারা আমেরিকাতে আছি, আপনি জেনে রাখবেন যে আমেরিকাতে প্রায় 80,000, এই নিউ ইয়র্ক সিটিতে 80,000 বাঙালি বসবাস, বৈধ বাঙালির বসবাস এবং আমরা একটি গ্রোয়িং কমিউনিটি। এখানে আমাদের কাজ হচ্ছে আমাদের যারা নতুন ইমিগ্রেন্ট হিসেবে আসছেন এবং যারা এই আইন কানুন সম্পর্কে একটু কম সচেতন, আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে একে অন্যকে সচেতন করা এই ব্যাপারে এবং কমিউনিটি হিসেবে আমাদের এগিয়ে যেতে হবে এবং এটা কিভাবে রোধ করা যায় এ নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আমাদের পুলিশ বিভাগেও প্রচুর সংখ্যক বাংলাদেশি রয়েছেন, তাদের সংখ্যাটা কি আপনি বলবেন? আপনি জেনে খুশি হবেন যে আমাদের প্রায় 200-র কাছাকাছি পুলিশ অফিসার র্যাঙ্ক এবং এর উপরে আমাদের NYPD-তে আছে এবং ট্রাফিক এজেন্ট, স্কুল সেফটি, তারপরে এমনিও অন্যান্য অফিসের যে কর্মচারী হিসেবে এখানেও বাঙালিরা আছেন। সব মিলিয়ে NYPD-তে প্রায় 900-র মতো বাংলাদেশি আমেরিকান কর্মরত আছেন এবং আমাদের প্রায় এই মুহূর্তে 4 জন নারী পুলিশ অফিসার রয়েছেন এবং 2 জন ট্রেনিং আছেন। এই হামলার ঘটনাগুলো বেড়ে যাচ্ছে কেন? যখন একটি কমিউনিটি বড় হয় তখন শহরে এর সংখ্যাটা বেড়ে যায় এবং বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গাতে এই কমিউনিটি, যেমন ব্রন্সের পার্কচেস্টারে বাঙালি অধ্যুষিত এলাকা, নিউ ইয়র্কে কুইন্সের জ্যাকসন হাইটসে, ওজন পার্কে, ব্রুকলিনে চার্চ ম্যাকডোনাল্ডসে যখন 1000 মানুষ ছিল তখন একটু কম ছিল, যেহেতু রাস্তায় বাঙালিরা কম বের হতো। এখন সেখানে 5000 বাঙালি হয়েছে, যার কারণে মানুষ যারা সন্ত্রাস করে বা যারা অবৈধভাবে মানুষের জীবনে কষ্ট দেয় বা ছিনতাই করে, এদের সংখ্যাটা বেড়ে গিয়েছে এবং বর্ণবিদ্বেষের যে একটা ব্যাপার আছে সেটা থেকেই যায়। কারণ আমরা একটি মুসলিম অধ্যুষিত দেশে থেকে এসেছি এবং সেখানে আমরা যারা এখানে বসবাস করছি তাদের প্রতি আমাদের একটা টার্গেট থাকি, আমাদের প্রতি মানুষের। মূলত দক্ষিণ এশীয় হিসাবেও একটি নিরীহ জনগোষ্ঠীর সদস্য হিসাবেও আমরা তো সফট টার্গেট বলা যায়। জি, এবং ব্রন্সে আপনারা জানেন যে খুবই দুঃখজনক কিছু ঘটনা হয়েছে, যেখানে আপনার 60 বছরের একজন মুরব্বী মানুষ, তিনি নামাজ পড়ে বাসায় যাচ্ছিলেন, তাকে 3-4 জন মিলে প্রচন্ডভাবে আঘাত করে এবং মাটিতে লুটিয়ে থাকেন তিনি এবং তিনি মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। এটা বর্ণবিদ্বেষ ছাড়া আর কিছুই না। আমরা আমাদের কমিউনিটির সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে জানাতে চাই যে NYPD এইভাবে কাজ করছেন এবং এদেশের আইনকানুনগুলি এইভাবে, এবং সেই আইনকানুনগুলির ভাবে সচেতন হতে হবে এবং জানতে হবে যে একজন পুলিশ অফিসার দেখলেই তাকে ভয় পেতে হবে এমন না। পুলিশ অফিসার আপনার নিরাপত্তার জন্য এখানে আছেন এবং আপনি যদি কখনো কোনো অন্যায় দেখেন, সেটা ছোট হোক বড় হোক, আপনাকে এগিয়ে আসতে হবে এবং আপনাকে জানাতে হবে। যদি কখনো দেখেন যে বড় ধরনের কোনো অপরাধ হচ্ছে, আপনি 911 কল করবেন।
যদি দেখেন যে অপরাধটা ছোট ধরনের 311 কল করবেন। আমাদের প্রবাসে যেই কমিউনিটির আমাদের নেতৃবৃন্দ আছেন তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা একত্রিত হয়ে আপনাদের নিজেদের যে একটা সুন্দর পরিবেশে আলোচনার মাধ্যমে যে বাংলাদেশি কমিউনিটির কাছ থেকে বাংলাদেশি কমিউনিটি কি চাওয়া আছে নিউ ইয়র্ক সিটির কাছে এবং নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কাছে, এগুলো আপনারা তুলে ধরেন। আপনার মেয়রের কাছে যান, আপনার যারা যেখানে একটি মসজিদ আছে, যেখানে একটি চার্চ আছে, যেখানে একটি মন্দির আছে, যেখানে বাংলাদেশি অধ্যুষিত এলাকা আছে, সেখান থেকে মসজিদের পক্ষ থেকে আপনার 5-6টি মসজিদ একসাথে হয়ে আপনি ওই থানার প্রধানের কাছে যান এবং আপনার এলাকায় বা আপনার মসজিদে কখন পুলিশ বেশি থাকা উচিত এটা বলেন আপনি। এবং এই যে আমরা যারা অনেক রাতে কাজ থেকে বাসায় ফিরে একা একা না হেঁটে কারোর সাথে একসাথে হাঁটেন, অথবা আপনি বাসায় যাচ্ছেন এই জন্য গাড়িতে করে যান বা ট্রেনে করে যান, এবং আপনার যদি শুধু আমরা কাজ করি এবং বাসায় গিয়ে ঘুমাই আবার কাজে যাই, তাহলে কিন্তু আমরা জানতে পারছি না। আপনাদেরকে একটু সজাগ হতে হবে। আরেকটা জিনিস যেটা আমাকে মনে করি যে যদি আমার প্রতিবেশী বাংলাদেশি নাও হন, ভিনদেশি হন, যেমন স্প্যানিশ হন অথবা সাদা হন অথবা কালো হন, আপনি আপনার পরিবার আপনি তার প্রতিবেশীর সাথে কথা বলেন। আপনি নিজেকে তুলে ধরেন যে আমরা আসলে খারাপ মানুষ না, আমরা খুবই শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে বিশ্বাস করি। এই ক্ষেত্রে আর কি কি করণীয় আছে আপনার? এর কিছু কৌশলগত দিক আপনি আমাদেরকে বলবেন। কৌশলগত দিক থেকে কিভাবে আমরা আমেরিকাতে সুন্দরভাবে বসবাস করতে পারি এবং কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া বসবাস করতে পারি, এটাকে জানাতে হবে। সেটা কিভাবে সম্ভব? যদি মনে করেন যে একটি চার্চের থেকে প্রতিনিধি আসে এবং আমরা যারা মসজিদ থেকে প্রতিনিধি যাই আর একটা যদি আলোচনায় বসি, তাহলে আমরা কিন্তু আরো কাছে আসলাম। আমরা সবকিছুর পরে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমরা আমেরিকার নাগরিক এবং এখানকার যেই পরিবেশ এবং এখানকার যেই আইন তাকে শ্রদ্ধা রেখে আমাদের আগাতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রতি মাসে থানা থেকে কমিউনিটি অ্যাফেয়ার্সের পুলিশ অফিসাররা একটা আপনার থানার যেই অপরাধমূলক ঘটনা ঘটছে তার উপরে একটা মিটিং হয়। সেই মিটিংয়ে যেতে হবে, সেই মিটিংয়ে জানতে হবে যে কি হচ্ছে, আমার চারপাশে কি হচ্ছে এবং আমার কি জানা উচিত এবং ক্রাইমের পরিমাণ কি পরিমাণ এবং কি করলে আমরা এই ক্রাইমগুলো অ্যাভয়েড করতে পারবো। এই ধরনের সেফটি টিপস কিন্তু প্রতি মাসে প্রতিটি থানা কমান্ডিং অফিসারের আয়োজনে করা হয়। এই প্রতিনিধি কারা, থানায় কারা যাচ্ছেন, তাদেরকে আপনার জানতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। এবং আমি একজন সচেতন নাগরিক হিসেবে এই সভাগুলিতে মাঝে মধ্যে অংশগ্রহণ করতে হবে এবং আপনার যেই দাবি দেওয়া সেগুলি তাকে জানাতে হবে। যদি আপনি মনে করেন যে আপনার বাসার সামনে একটি সেফটি ক্যামেরা দরকার, সিসি ক্যামেরা দরকার, সেটা আপনাকে সিটির কাছে তুলে ধরতে হবে। পুলিশের সাথে এই ব্যাপারে কোনো অভিযোগ করা কিংবা কথা বলতে যাওয়া, সেক্ষেত্রে তারা নিজেরাও কিছুটা ইতস্তত থাকেন বা ভীত সন্ত্রস্ত থাকেন যে তার আবার কোনো বিপদ হয় কিনা, সেদিকটা কি আসলে আদৌ রয়েছে? না, এটি আসলে একটি অসত্য কথা এবং পুলিশ আপনাকে এখানে সাহায্য করার জন্য আছেন। হ্যাঁ, ভাষাগত একটি সমস্যা থেকেই যায়, কারণ যখন আপনি ইংরেজিতে কথা বলবেন বা আমাদের ভাষার দিক থেকে আমরা একটু পিছিয়ে আছি, তখন এদেরকে বোঝাতে একটু হয়তো ঝামেলা থাকতে পারে, কিন্তু তারপরও আপনাকে এগিয়ে যেতে হবে। নিউ ইয়র্ক পুলিশে যারা বাংলাদেশি অফিসার আছেন তাদের একটি সংগঠন যেটি বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন এবং আপনি যার সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন, এই সংগঠনটি কিভাবে এই ক্ষেত্রে অবদান রাখতে পারে বা রাখছে বলে আপনি মনে করছেন? আমরা বিভিন্ন ধরনের সেমিনারের আয়োজন করেছি, টাউন হল মিটিং করেছি, বাপার ব্লাড ড্রাইভের ব্যবস্থা করেছি। সাম্প্রতিককালে ইসলামোফোবিয়া একটা বিশাল আতঙ্কের তৈরি করেছে আমাদের মুসলমান অধ্যুষিত এলাকাতে এবং যারা আমরা মুসলমানরা বসবাস করছি আমেরিকাতে। তো ওটার উপরে সেফটি টিপস দিয়েও আমরা একটি সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা করেছিলাম। এর বাইরে বিভিন্ন সময় বিভিন্ন বাংলাদেশি এলাকাতে থানা প্রধানদেরকে নিয়ে বাপা আলোচনা করে থাকেন। বাপার একটি প্রধান লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশ কমিউনিটি এবং পুলিশ ডিপার্টমেন্টকে একত্রিত করা, সেতু বন্ধন করা। হুমায়ুন কবির, আপনার গুরুত্বপূর্ণ তথ্য এবং মূল্যবান সময়ের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।
দর্শক, সম্প্রতি যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া হত্যাকাণ্ড নিয়ে কথা বলতে নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের কর্মকর্তা হুমায়ুন কবির। আপনারা এতক্ষণ দেখছিলেন তার সাক্ষাৎকারটি। প্রবাসের সময়ে আরো থাকছে নতুন দুই ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ও খুলনাকে নিয়ে বিপিএল এর চতুর্থ আসর শুরু হচ্ছে 4 নভেম্বর। চুক্তি লঙ্ঘন করায় বাতিল করা হলো সিলেট ফ্র্যাঞ্চাইজি। শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লি জড়ো হয়েছেন মিনা প্রান্তরে। মিনায় রাত্রি যাপন ও কাল ফজরের নামাজ আদায় শেষে ভোরে আরাফাতের ময়দানে জড়ো হবেন মুসল্লিরা। মিনা থেকে স্কাইপে যোগ দিয়েছিলেন আমাদের সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমান। আমি এখন অবস্থান করছি মিনা প্রান্তে, যেখানে আজ ফজরের নামাজের পরপরই সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো ধর্মপ্রাণ মুসল্লি। এদের সাথে সামিল হয়েছেন বাংলাদেশ থেকে আগত লাখো ধর্মপ্রাণ মুসল্লি। তাদের প্রত্যেকের একটাই চাওয়া এখন, আল্লাহ যেন তাদের গুনাহ খাতা মাফ করে তাদের হজ কবুল করেন। আর এখান থেকেই শুরু হচ্ছে আজকের এবারের হজের মূল কার্যক্রম। এখানে রাত্রি যাপন শেষে তারা আগামীকাল সূর্য উদয়ের পরপরই রওনা হবেন আরাফাতের ময়দানে সমবেত হতে। বেলা গড়িয়ে যাওয়ার সাথে সাথেই বাড়ছে রোদের তীব্রতা। এই তীব্রতা এত বেশি যে এখানে আগত উপস্থিত সব মুসল্লিগণ অনেক কষ্ট পাচ্ছেন। তারপর তাদের মুখে প্রশান্তির হাসি। তারা মনে করছেন তাদের এই কষ্ট যদি আল্লাহ কবুল করে, তাদের হজ কবুল করে নেন, তাহলেই তাদের শান্তি, পরকালের মুক্তি এতেই তাদের জন্য নিশ্চিত হবে। জিকির আজগারে মশগুল থাকা এই সমস্ত মুসল্লিগণের একটাই চাওয়া, আগামীকাল যাতে সুস্থভাবে তারা আরাফাতের ময়দানে উপস্থিত হতে পারেন এবং সম্পন্ন করতে পারেন তাদের এবারের হজ। এই ছিল আমার কাছে হজের সবশেষ খবর। মিনা প্রান্ত থেকে আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। সরকারের খাদ্য বান্ধব কর্মসূচিতে দরিদ্রের তালিকা তৈরি ও চাল বিতরণ প্রক্রিয়ায় কোনো দুর্নীতি ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার সকালে কেরানীগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সরকারের এই কর্মসূচি বাস্তবায়নে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান মন্ত্রী। এ সময় তিনি মন্তব্য করেন, সরকারের যুগোপযোগী সিদ্ধান্তের কারণে দেশে আজ খাদ্য স্বয়ংসম্পূর্ণ। অনুষ্ঠানে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসান, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। মনে করি যে এক্ষেত্রে আমাদের এই কর্মসূচিতে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের। পরিষ্কার আমার কথা, হতদরিদ্রের কার্ড তালিকা প্রস্তুতের ব্যাপারে যদি কোন রকম দুর্নীতি আপনারা করেন, বন্টনে যদি কোন রকম দুর্নীতি করেন, আমরা কিন্তু কাউকে ছাড় দেব না। 0 টলারেন্স। 16 কোটি মানুষের বাংলাদেশে এখন চাল আমদানি করতে হয় না, আমরা রপ্তানি করি। এখন খালেদা জিয়া মানুষের সুখের জন্য, মানুষের মঙ্গলের জন্য কোনো কিছু কাজ করেন নাই। আজকে তিনি জঙ্গি সৃষ্টি করে বাংলাদেশটাকে বাংলাদেশে অশান্ত সৃষ্টি করার চেষ্টা করছেন, উন্নয়নকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন। যত চেষ্টাই করুন না কেন, মানুষ আজকে এত ঐক্যবদ্ধ। শেখ হাসিনার পেছনে ইনশাল্লাহ শত চেষ্টা করেও কোনো লাভ হবে না। মানুষ আজকে এগিয়ে যাবেই। ঈদের বাকি আর মাত্র 2 দিন। এর মধ্যে সরগরম হয়ে উঠেছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের কোরবানির পশুর হাটগুলো। পছন্দ মতো পশুর খোঁজে ক্রেতারা ছুটছেন এক হাট থেকে আরেক হাটে। দেশের বিভিন্ন এলাকা থেকে এরই মধ্যে বিপুল পরিমাণ গবাদি পশু বিক্রির জন্য রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলোতে নিয়ে এসেছে বিক্রেতারা। দরদাম ঠিক করে পছন্দ মতো পশু কিনছেন ক্রেতারা। তবে গেল বছরের তুলনায় এবার দাম অনেক বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতারা। তাই অনেকে আছেন দাম কমার অপেক্ষায়। বিক্রেতাদের প্রত্যাশা, ঈদের আগের রাত পর্যন্ত হাট জমজমাট থাকবে। আগে বছর নিচে 70,000, এখানে 1,20,000-30,000 চায়। যে বাজেটের হিসাবে অনেক বেশি। গত বছর থেকে আমি গত বছর গরু কিনছি, যে গরু 96,000 টাকা দেয়া, এই গরু আমি 1,10,000 টাকা বইলাইছি। ওই গরু ওই সাইজের গরু তাও দেয় না। দাম আমরা বেশি যাচ্ছি না, আমরা দাম ঠিক লিজ্জ মতোই যাচ্ছি। তারা গত যে 2 বছর যেভাবে কিনছে, তারা সেইভাবে কিনতে যাচ্ছে। কোরবানি পশুর বর্জ্য 48 ঘন্টার মধ্যে অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। শনিবার সকালে সিটি কর্পোরেশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।
রাজধানীকে বর্জ্যমুক্ত রাখতে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। গতবারের মতো বলছি, 48 ঘন্টার মধ্যে আমরা আশা করছি যে সব এলাকার বর্জ্য মোটামুটিভাবে মানে যথেষ্ট সতর্কতা এবং যথেষ্ট আন্তরিকতার সঙ্গে আমরা পরিষ্কার করে ফেলব। 3 লক্ষের উপরে হ্যান্ডবিল আমরা দিচ্ছি, তারপর 2 লক্ষের উপরে 2,50,000-এর উপর পলিব্যাগ দিচ্ছি আমরা। ডিএনসিসি তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে ঈদ যেন আপনাদের জন্য সুখকর হয় এবং শহর যেন পরিষ্কার থাকে। এদিকে ধোলাইখালে পশুর হাট পরিদর্শনে এসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন জানিয়েছেন, কোরবানির পশু বর্জ্য পরিষ্কার করতে পুরোপুরি প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি জানান, কোরবানির জন্য নির্ধারিত 504টি স্থানে পানি ও ব্লিচিং পাউডার সহ সব ধরনের পরিচ্ছন্নতা সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে, ক্লিনার থেকে নিয়ে শুরু করে আমাদের বর্জ্যের গাড়ি থেকে নিয়ে শুরু করে সমস্ত কিছু। 24টি আপনার পানির গাড়ি থাকবে, যেগুলো দিয়ে আমরা রাস্তাঘাট ধুয়ে মুছে পরিষ্কার করে দেব। ব্লিচিং পাউডার পর্যাপ্ত পরিমাণে ইতিমধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে দিয়েছি। আমরা নির্দিষ্ট করে দিয়েছি 504টি স্থান, সেখানে আপনার ইমাম সাহেব থেকে নিয়ে শুরু, কসাই থেকে নিয়ে শুরু করে পানির ব্যবস্থা থাকবে, শামিয়ানা টাঙানো থাকবে, সর্ব ধরনের ব্যবস্থা আমরা ইতিমধ্যে নিশ্চিত করেছি। বিপিএল এর খবর। বিপিএল এর চতুর্থ আসর মাঠে গড়াবে আগামী 4 নভেম্বর। আর ক্রিকেটারদের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে এই মাসের 30 তারিখ। শনিবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়গুলো জানিয়েছে বিসিবি। এবারের বিপিএল এ যোগ হচ্ছে নতুন 2টি ফ্র্যাঞ্চাইজি। গেল বছর বিপিএল এর তৃতীয় আসরে অংশ নিয়েছিল 6টি দল, এবার যোগ হচ্ছে রাজশাহী ও খুলনা ফ্র্যাঞ্চাইজি। তবে বিপিএল এর চুক্তি লঙ্ঘন করায় সিলেট সুপারস্টার্স ফ্র্যাঞ্চাইজির শর্ত বাতিল করেছে বিসিবি। নতুন 2টি ফ্র্যাঞ্চাইজির জন্য মোট আবেদন করেছে 4টি প্রতিষ্ঠান। রাজশাহী ফ্র্যাঞ্চাইজির শর্ত চেয়ে আগ্রহ প্রকাশ করেছে ম্যাঙ্গো এন্টারটেইনমেন্ট এবং খুলনা ফ্র্যাঞ্চাইজি নিতে চায় জেমকন গ্রুপ। এছাড়াও অন্য 2টি প্রতিষ্ঠান হল তানভীর ফুড লিমিটেড ও ল্যাবিড গ্রুপ। কুরবানি ঈদের পর নতুন 2 ফ্র্যাঞ্চাইজির সত্ত্ব পাওয়া প্রতিষ্ঠানের নাম প্রকাশ করবে বিসিবি। Just got the feeling that big shot had to come. Oh, it's all over. Thought he'd play a miracle. এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 19 ঘন্টাতেও নেভানো যায়নি টঙ্গীর ফয়েল কারখানার আগুন, ধসে পড়েছে 4 তলা ভবন, নিহত 24, আহত অর্ধশত। রাজধানীর আজিমপুরে পুলিশের সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময়, নিহত 1, 3 নারী সদস্য আটক, কাউন্টার টেররিজম ইউনিটের 5 সদস্য আহত। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে রাজধানী ছাড়ছেন নগরবাসী। রেল, বাস ও লঞ্চে ঘরমুখ মানুষের ঢল, মহাসড়কে যানবাহনের ধীর গতি। কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে পশুর হাট। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মতভেদ থাকলেও বেড়েছে বেচাকেনা। এবং শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি জড়ো হয়েছেন মিনা প্রান্তরে। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সুইচ সেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুচ্ছেদ জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন, সার্চ স্পেস লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।